আমাদের সবার উপরে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী রয়েছেন। সরকার এমন কোনো কিছু হলে হয়তো কোনো নোটিফিকেশন জারি করে। জেনারেলি আমরা এখনো তথ্য সংস্কৃতি দপ্তরের কাছ থেকে এই ধরনের কোনো নোটিফিকেশন দেখতে পাইনি। নিশ্চয়ই বেশ কিছু বিপদ রয়েছে, নিশ্চয়ই বেশ কিছু তথ্য রয়েছে। এই যে তথ্যগুলো মানে আমাদেরও পার্সোনালি আমাকেও অনেক সময় বিভ্রান্ত করে, ঠিক আছে, কিন্তু যা সিদ্ধান্ত যা হবে সেটা অফিসিয়ালি হবে এবং সেটা সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের সরকার। আজকে যদি আমার মিসাতে কিছু হয়ে যায় কিংবা আমি যদি একটা কিছু করে নিই, এর দায় উনি নেবেন তো? উনি তথ্য প্রমাণ থাকলে আমাকে অ্যারেস্ট করার, আমাকে এবং আমার সেক্রেটারিকে। তথ্য প্রমাণ ছাড়া কাউকে কিন্তু বলা ঠিক নয় উনি চোর, উনি করাপ্টেড। তাহলে উনি আমাদের প্রমাণ করে অ্যারেস্ট করার। এইটুকু প্রথম কথা হচ্ছে যে টেকনিশিয়ানদের একটা বড় অংশ তারা টেকনিশিয়ান স্টুডিও তথ্য সংস্কৃতি দপ্তরে সম্মানীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা আবেদন তারা জমা দেওয়ার জন্য জড়ো হয়েছিলেন বলে খবর। এবার সেই ক্ষেত্রে কিছু বাইরের লোকজন যাদের সঙ্গে স্টুডিও বা টালিগঞ্জের কাজের কোনো যোগাযোগ নেই, তারা এই ধরনের কিছু বিশৃঙ্খলা করে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এগুলো না হলেই ভালো হতো। তারা কারা? বাকি আমাদের যারা সিনিয়র টেকনিশিয়ান, যেমন এদিকে জয়ন্তদা রয়েছেন, সোমনাথ কুণ্ডুর মতো একজন অত্যন্ত আমাদের গর্বের একজন মেকআপ শিল্পী রয়েছেন, তারাও কেউ আইডেন্টিফাই করতে পারেনি। মূল উদ্দেশ্যটা ছিল সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে কিভাবে কোন নিয়মে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি চলবে সেই ব্যাপারে তাদের কিছু বক্তব্য। তো তাই তারা যখন ওখানে পারেননি, নন্দনে তথ্য সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে তথ্য সংস্কৃতি দপ্তরে তারা তাদের যে চিঠি সম্মানীয় মুখ্যমন্ত্রীর জন্য, সেই চিঠির প্রতিলিপি তারা জমা দিলেন এবং তারা অত্যন্ত শান্তি শৃঙ্খলার সঙ্গে সবাই মিলে একসঙ্গে যে কাজ করতে চান এবং সরকারের কাছ থেকে কোন একটি সঠিক নিয়ম তারা যে প্রত্যাশা করছেন সেই কথা তারা জানিয়েছেন। এবং এই ক্ষেত্রে সম্মানীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে বার্তা রয়েছে আমি সেইটুকুই জানাতে এসেছি যে তিনি চান যে অন্যান্য বিভাগগুলোর মতোই আমাদের সংস্কৃতি জগৎ সুন্দরভাবে চলুক, সবাই মিলে একসঙ্গে তারা কাজ করুন। মতান্তর থাকতেই পারে, কিন্তু মতান্তর যেন না কোনো সৃজনশীল কাজের পক্ষে যে ক্ষতি পূর্বের সরকার এবং তাদের লোকজন বাধ্য করিয়েছেন মানুষকে করতে, যে জাঁতাকলের মধ্যে ফেলা হয়েছিল, তা যেন আর না থাকে। ভয় আউট এবং ভরসাহীনের একটা পরিবেশ তৈরি হবে। আমাদের যারা টেকনিশিয়ানস রয়েছেন প্রায় 8,000 পরিবার, বিভিন্ন দিক থেকে নানান আলোচনার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে তাদের কাছে, তাদের যা বক্তব্য অনুযায়ী যে কিভাবে তারা চলবেন এবং তারা সরকার যেভাবে শিল্প জগৎ বিশেষ করে টলিউড ইন্ডাস্ট্রিকে যে নিয়ম নীতির মধ্যে চালাতে বলবেন, যা আবার টলিউডের গরিমাকে গড়ে তোলে, আমাদের আর্টিস্ট, টেকনিশিয়ানস, প্রডিউসার বা বাকি অন্যান্য ডিরেক্টর তাদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে, সেই বিষয়েরই দাবি তারা জানিয়েছেন। কারুর বিরুদ্ধে কোনো কমপ্লেন তারা করেননি। আপনি বলছেন যে কথাগুলো সেই বিষয়গুলো নিয়ে ভরসাই এবং ভয় আউট, কিন্তু অন্যদিকে গতকাল পাপিয়া অধিকারী ওখানে দাঁড়িয়ে যিনি কিছুজনের নাম, ব্যক্তি বিশেষে কিছুজনের নাম বলা হয়েছে যে তারা যেন কাজ দেখে রাখতে হবে, যেন তারা যেন সুযোগ না পায় বা এরকম কিছু পদত্যাগের বিষয়, সেইটা ঠিক উল্টো কন্ট্রাডিকশন কোথাও গিয়ে মনে হচ্ছে। যে এই কথাগুলো আপনি যেন প্রথম থেকে জানা গেছিল যে মুখ্যমন্ত্রী বলেছেন 4 জনের উপরে দায়িত্ব ছিল টলিউডটাকে এখন ঢেলে সাজানোর এবং যে সমস্যাগুলো মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর জন্য। কোথাও গিয়ে এই নোটিফিকেশন বা এই আইএনসি এর তরফ থেকে কোনো বার্তা বা কোনো নোটিফিকেশন কি এখন অব্দি এসছে যে এইভাবে ব্যান্ড বা যেটা গতকাল গিল্ড কমিয়ে দেওয়া, এইগুলো কি এখন অব্দি কোনো নোটিফিকেশন আপনার কাছে বা বাকি 3 জনের কাছে কি গিয়েছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে যা সিদ্ধান্ত নেবার সেটা সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং তথ্য সংস্কৃতি দপ্তর নেবেন। আমাদের কারুর উপরে ব্যক্তিগতভাবে যে কোনো কারণেই হোক না কেন মান অভিমান থাকতে পারে, কমপ্লেন থাকতে পারে, সে সমস্ত অন্য বিষয়।
কিন্তু ব্যান কালচারের পক্ষে কখনো পর্যন্ত আগের সরকার যে অরাজকতার পরিবেশ তৈরি করেছিল, বর্তমান সরকার আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কখনো সেই বিষয়ের সঙ্গে কখনো সহমত পোষণ করেন না। তিনি চান সবাই মিলে তার যোগ্যতার বেসিসেই কাজ করবে, এবং বার্তা হচ্ছে একসঙ্গে কাজ করার। আবার বলছি যে আমাদের ব্যক্তিগত কারোর যে কোনো মতামতের জায়গা থাকতেই পারে, তারও গুরুত্ব রয়েছে, ঠিক আছে। আমরা কেউ কোনো ইচ্ছা পোষণ করতেই পারি, কিন্তু আসলে সেই ইচ্ছা সঠিক জায়গায় গেল কিনা তার সিদ্ধান্ত নেবেন পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী। এইটুকু বলতে পারি। বাকি বিষয়ে যদি কোনো রকম মনে হয় যে আলাদা কোনো বিষয় আছে, সেটা দল আলোচনা করবে বা উপরে আলোচনা করবে। সবাই চাইছেন তার নিজের মতো করে এই ইন্ডাস্ট্রির ভালো হোক, কিন্তু পূর্ণ সিদ্ধান্তটা জানাবার একমাত্র জায়গা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, এবং তিনি চান যে যে কোনো মূল্যে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি যে গৌরবের জায়গায় ছিল সেই গৌরবের জায়গায় ফিরে আসুক। আমাদের টেকনিশিয়ান ভাই, আমাদের যারা প্রডিউসার রয়েছেন, আমাদের যারা ডিরেক্টর রয়েছেন, আমাদের যারা শিল্পী রয়েছেন বা অন্যান্য যারা রয়েছেন, শহর একটা সহাবস্থানের মধ্যে এসে, এবং যে চিঠি তারা জানাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে তা তারা জমা দিয়েছেন দপ্তরে। আমি বার্তা বহ মাত্র আমাদের আছে, মানে মূল বক্তব্য যদি একটু জানতে পারি। দেখুন, চিঠির বক্তব্য একই, যে কথাগুলো বললাম তারা পরিষ্কার, এটি সঠিক নিয়ম। তারা সরকারের কাছ থেকে জানতে চাইছেন, সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চাইছেন যে কিভাবে তারা চললে টলিউড ইন্ডাস্ট্রির আরো বেশি করে বিকাশ ঘটবে, উৎকর্ষ ঘটবে, যা এর আগের সরকার বিভিন্ন রকম ভাবে ম্লান করে দিয়েছিলেন, ঠিক আছে। তো ফলত সেই ক্ষেত্রে সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি যাওয়ার জন্য তথ্য সংস্কৃতি দপ্তরে জমা পড়েছে। এখানে অত্যন্ত দায়িত্বশীল আধিকারিকরাও রয়েছেন, তারা আলোচনা করবেন। সম্মানীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই বিষয়ে আলোকপাত করে এমন একটা সিদ্ধান্ত জানাবেন যাতে আমাদের টলিউড পাড়া বা টলি পাড়া এবং শিল্পী, টেকনিশিয়ান, প্রডিউসার বা বাকি যারাই রয়েছেন, ডিরেক্টর, সকলে সুন্দরভাবে কাজ করতে পারেন ভয়ে ভীতিহীন। টলিউডে এসআইআর কালকে যেটা বলা হলো, এবং চিহ্নিত করে ডিলিট করা হবে অনেককেই, যাদের তালিকা এখনো বেরোয়নি, এটা তাহলে বলছি উত্তরটা হবে না। সে বিষয়ে আমি কোনো কথা তো বলতে পারবো না। আমাদের সবার উপরে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী রয়েছেন। সরকার এমন কোনো কিছু হলে হয়তো কোনো নোটিফিকেশন জারি করে। জেনারেলি আমরা এখনো তথ্য সংস্কৃতি দপ্তরের কাছ থেকে এই ধরনের কোনো নোটিফিকেশন দেখতে পাইনি। নিশ্চয়ই বেশ কিছু বিপদ রয়েছে, নিশ্চয়ই বেশ কিছু তথ্য রয়েছে, এই যে তথ্যগুলো মানে আমাদেরও পার্সোনালি আমাকেও অনেক সময় বিভ্রান্ত করে, ঠিক আছে। কিন্তু যা সিদ্ধান্ত যা হবে সেটা অফিসিয়ালি হবে, এবং সেটা সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার বিশেষ করে এই ক্ষেত্রে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে নোটিফিকেশন দিয়ে নিশ্চিন্ত করা হবে। তার জন্য একটু সময় চাই। খুবই শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে ফেডারেশন বললো যে ফেডারেশন থাকবে না, ফেডারেশন বন্ধ এবং কনফেডারেশন শুরু হচ্ছে, সেটা বললো আগামী পরশু থেকে, মানে আগামী কাল থেকে কনফেডারেশন শুরু হবে, ফেডারেশন থাকবে না। সেক্ষেত্রে সেটা কি হওয়ার সম্ভাবনা রয়েছে? দুই, এর নোটিফিকেশন কেমন হবে? এই চারজন যাদের উপর দায়িত্ব দেওয়া ছিল তারা কি জানে বা যৌথ প্রক্রিয়াতে গোটাটা হচ্ছে কিনা? বাকি তুমি বা রূপাদি বা হিরণ, এই গোটাটা যাদের চারজনের দায়িত্ব ছিল, তারা কি যৌথ প্রক্রিয়ার বিষয়ে জানে? বিষয়টির বিষয়ে যেটা কাল উত্থাপন করা হলো পাপিয়া অধিকারী করলেন না, আমাদের তেমন এটা করে জানা নেই। তবে আবার বলছি যে যা সিদ্ধান্ত সেটা সম্মানীয় মুখ্যমন্ত্রী নেবেন, তার উপরে আমরা কেউই আমরা সাজেশনস কোনো কিছু আনতেই পারি, পরামর্শ আমরা কিছু দিতেই পারি, কিন্তু সিদ্ধান্ত সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং তথ্য সংস্কৃতি দপ্তরে। যতক্ষণ না ওনার থেকে এই পরামর্শটা আসছে বা নোটিফিকেশন আসছে, ততক্ষণ কিভাবে কাজ হলে ভালো হয়? কারণ আমরা দেখছি নিত্য কাজে অনেক ঝামেলা হচ্ছে বা সমস্যা হচ্ছে। দেখুন, সেই কাজের ক্ষেত্রে পরিষ্কার যে কাউকে কোন রকম ভাবে দাগিয়ে দেওয়া নয়, যে সাধারণ নিয়মগুলো চললে শুটিং এর প্রক্রিয়া নির্বিঘ্নে ঘটছিল, সেই নিয়ম মেনেই হবে। যত ঘন্টা কাজ হচ্ছে সেটাকে কেউ কেউ দীর্ঘায়িত করছেন বলেও জানা গেছে, সেই বিষয়েও জানানো হয়েছে যে কেউ 16 ঘন্টা, কেউ 18 ঘন্টায় চলে যাচ্ছেন, এমনও কোনো কিছু জায়গা হচ্ছে।
এগুলো না হলেই ভালো, কিন্তু আবার বলছি যে পুরো বিষয়ে জমা পড়েছে, তা লিখিত দিয়েছেন তারা। এবার সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি সিদ্ধান্ত নেবেন, তথ্য সংস্কৃতি দপ্তর সিদ্ধান্ত নেবেন। আমাদের নানান রকম মনে হওয়া থাকতে পারে, আমাদের নানান রকম মতামত থাকতে পারে, হয়তো সেই মতামত নতুন কোনো কিছুকে প্রণয়ন করার পক্ষে আমাদের মনে হচ্ছে ভালো, কিন্তু কোনটা ভালো বা কোনটা খারাপ নাকি কোনটা চলবে সেই সিদ্ধান্ত সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং তথ্য সংস্কৃতি দপ্তর। ওনারা যদি চায়, যারা যারা আমাদের মেম্বার আগামী দিনে আপনাদের মাধ্যমে যদি আবার ইলেকশন করতে চায়, আমরা রাজি আছি। এবং যদি আমার মেম্বাররা মনে করে যে আমরা দুর্নীতিগ্রস্ত, তাহলে মেম্বাররা আমাদের রাখবে না ভোট দিয়ে, ভোটের মাধ্যমে। এবং আপনারা কারা কারা ভোট দিচ্ছে, কারা কারা কাউন্টিং হচ্ছে, সিআরপিএফ, আরপিএফ, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ সবার উপস্থিতিতে আমাদের গিল্ডে ভোট করতে চাই। আপনাকে এখনই বলে দিচ্ছি, আমার গিল্ডে টোটাল মেম্বার 267 জন, 215 প্লাস সে নিচে কোনো ভোটে আমরা কোনো কম ভোট আমরা পাবো না। কেন আমাদের মেম্বাররা ইউনাইটেড এবং আমাদের মেম্বাররা হাসান এবং বাবাই। আজকে কোনো গিল্ডের সহ সম্পাদককে নিয়ে এত আলোচনা হয় না। দেখুন এত কটা গিল্ড আছে, সেক্রেটারি প্রেসিডেন্ট একটাই মাত্র গিল্ডের সহ সম্পাদককে নিয়ে আলোচনা হয়, সেটা ম্যানেজার্স গিল্ডে। মানে না আমি খুব খারাপ কাজ করেছি, না খুব ভালো কাজ করেছি। মানুষের পাবলিসিটি দুটো জিনিসই হয়, একটা অ্যান্টি পাবলিসিটি, একটা ভালো কাজ করলে পাবলিসিটি। আজকে যে সকল মানুষ বিগত দিনে এই যে এতবার প্রচার করেছে গ্রেফতার চাই, তারা এখনো পর্যন্ত একটাও লিখিত অভিযোগ থানায় দিতে পারলো না। একটা অভিযোগ লিখিত যে এখান থেকে 10 টাকা নিয়েছে, কেউ 20 টাকা নিয়েছে। আমরা কিন্তু যারা যারা আমাদের নামে অভিযোগ করেছে, অলরেডি আমরা উকিলের সঙ্গে কথাবার্তা বলেছি, কয়েকদিনের মধ্যে কেস ফাইল হয়ে যাবে। তাহলে এইখানেই প্রমাণ হচ্ছে কে দোষী আর কারা কাপুরুষ। যারা বলছে তারা প্রত্যেকে কাপুরুষ, তাদের নিজস্ব কোনো ধ্যান ধারণা নেই। আগের দিন প্রেস করে পূর্ণেন্দু শেখর মল্লিক, নামটা ভালো করে শুনে নিন, পূর্ণেন্দু শেখর মল্লিক আগের দিন প্রেস করে আমাদের এক প্রোডাকশন ম্যানেজার সৌভিক দাসের বিচার করছে। সৌভিক দাসকে সামনের মাসে জুলাই মাসে মণিরত্ন জি শুটিং করবেন কলকাতা ইন্ডাস্ট্রিতে, তার রেকি অলরেডি চলছে। তার প্রোডাকশন ম্যানেজার সৌভিক দাস, তার সম্বন্ধে কে বলছে? পূর্ণেন্দু শেখর মল্লিক। আমি তো আমার সম্বন্ধে ভালো বলবো, সৌভিক দাস সম্বন্ধে ভালো বলবো। আপনারা খবর নিন, এই পূর্ণেন্দু শেখর মল্লিক অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের একটা সিরিয়াল হতো অগ্নি পরীক্ষা, তার শুটিং এর সেকেন্ড সানডের দিন আপনারা জানেন টালিগঞ্জ পাড়া বন্ধ থাকে। সেকেন্ড সানডের দিন সে তেলের বিল পাঠিয়ে দেয়, তার অ্যাসিস্ট্যান্ট সই করে পাঠিয়ে দেয়, তিনি জানতেনই না। সেই বিলের জন্য তার কাজ চলে যায়। মানে একটা প্রোডাকশন ম্যানেজার যে জানে না যে সেকেন্ড সানডে দিন শুটিং বন্ধ থাকে, সে 10-12 হাজার টাকা 15 হাজার টাকা তেলের বিল পাঠিয়ে দিচ্ছে প্রোডাকশন হাউসকে। তা আমাদের কাজ কি? আমাদের কাজ কিন্তু ম্যানেজমেন্ট সবসময় অর্থনৈতিক দিকটা দেখভাল করে। প্রডিউসার কাকে রাখবে? যে সৎ লোক, সে 3টে করুক কি 2টো করুক, যে সৎ তাকেই তো নেবে। আজকে দেখুন না, অ্যাক্রোপলিসে একজন আমাদের ম্যানেজার কাজ করে, শুভজিৎ ভাই। আমাদের এখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কৌশিক মন্ডল, সে কাজ করে সৃজিত রয়। সৃজিত বাবু কৌশিককে ছাড়া কাউকে দেবে না। অ্যাক্রোপলিসের শ্রীদা বাসু গহুবাইকে ছাড়া দেবে না কাউকে। কেন? টাকা পয়সাটা সে তাকেই দিতে চায় যার কাছে তার টাকাটা সিকিউর। এমন কোন লোককে আপনি আপনার টাকা, আপনি বাড়িতে যদি কোনো পরিচারিক মানে আপনার বাড়ির যে কাজের কর্মী মানে পরিচারিকাকে রাখেন, আপনিও চাইবেন পরিচারিকাটা যেন সৎ হয়। সেরকম প্রডিউসারও চায় তার ম্যানেজমেন্টের লোকটা যেন সৎ হয়, তার কাছে আমার টাকাটা সুনিশ্চিত থাকবে। তো এটা তো তাদের অন্যায় না। যারা বলছে, আপনাদের মাধ্যমে বলতে চাই যে 10 জন ব্যক্তি মিডিয়ার সামনে বসে বসে কথা ছিল, আজকে এখানে সমস্ত টেকনিশিয়ান উপস্থিত আছে, প্রত্যেকটা গিল্ডের সেক্রেটারি প্রেসিডেন্ট। জিজ্ঞেস করবেন, আজকালকার দিনে এমন হয়ে গেছে কোনো ক্যাশ পেমেন্ট হয় না, প্রত্যেকের এনএফটি হয়, ট্রান্সফার হয়। ট্রান্সফার করতে গেলে কি দরকার? ট্রান্সফার করতে গেলে দরকার হচ্ছে ব্যাংক ডিটেলস। একটা বেসিক এক্সেল শিটের মধ্যে নাম, তার অ্যাকাউন্ট নাম্বার, তার আইএফএসসি কোড, তার প্যান নাম্বার, তার আধার নাম্বার, আধার লিঙ্ক আছে কিনা, এই ফরম্যাট করে প্রডিউসারকে পাঠালে টাকাটা তার অ্যাকাউন্টে হিট করে। আজকে যদি কেউ আগে শূন্য বসাতে গেলে যেটা কমা বসালে শূন্যটা যাবে, সেটাও জানার দরকার আছে, না হলে কিন্তু শূন্য থাকবে না, উড়ে যাবে, অ্যাকাউন্টটা অন্য জায়গায় হিট করবে। যে 10 জন লোক নিজের সামনে বসে বলছে এখানে সিন্ডিকেট চলছে, কাজ পাচ্ছি না,
আপনাদের মাধ্যমে বলছি, ওই 10 জন মানুষকে সামনে বসান, ওদেরকে একটা করে ডেস্কটপ না ল্যাপটপ দিয়ে দিন, বলবেন আমরা এই 10 জন সাংবাদিক আছি, আমাদের 500 টাকা করে পাবো, আপনার ডিটেলসটা একটু পাঠিয়ে দিন, আমরা পাবো। একটা লোক যদি করতে পারে, কালকে আমি কার্ডটা জমা দিয়ে দেবো, আমার কার্ডটা জমা দিয়ে দেবো, ব্যাংক করতে হবে না, কার্ডটা জমা দিয়ে দেবো। এই যে 10 জন লোক, পূর্ণেন্দু শেখর মল্লিক, সুব্রত বিশ্বাস, তাপস খাঁ, বাপি সান্যাল, এই 10 জন লোক, সঞ্জয় গুহ, তাদেরকে টেবিল দেবেন, ডেস্কটপ দেবেন, কালকে, বেশি দিন না, তাহলে হয়তো আজকে রাত্রের থেকে হয়তো শেখার চেষ্টা করবে, কালকে যে পরীক্ষা আছে। যদি পারে, আমাকে ব্যান করতে হবে না কাউকে, আমি কার্ডটা জমা দিয়ে চলে যাবো, ইন্ডাস্ট্রি কাজ করবো। তোমাদের নামে একটা ভুল ইনফরমেশন, আমাদের নামে ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে। আমাদের দিদির কাছে একটাই অনুরোধ, আপনি আমাদেরকে কারোর মাধ্যমে ব্যান করতে হবে না, আপনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে আপনি ইমিডিয়েট, কেউ তো পার্সোনালি কাউকে ব্যান করতে পারে না, আইন আদালতকে সিদ্ধান্ত নিতে হবে আমি যোগ্য না অযোগ্য, আমি করাপ্টেড, আমাকে জেলে ভরতে হবে। ইমিডিয়েট তথ্য প্রমাণ নিয়ে নির্দিষ্ট থানায়, পিজেন পার্ক, আমাদের তো কুদঘাটে আমাদের গিল্ডের অফিস, পিজেন পার্ক থানা জমা করুক, আমাদের ইমিডিয়েট অ্যারেস্ট করিয়ে দিন। তোমরা পাপি অধিকারীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলে? আমরা এখনো পর্যন্ত যোগাযোগ করে উঠতে পারিনি, নিশ্চয়ই আমরা আগামী দিনে যাবো। ওনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে, ওনার যারা যারা ওনাকে ভুল বোঝাচ্ছে, এই সঞ্জয় গুহ, আমার কাছে এভিডেন্স আছে, একটা অঙ্কন, কি নাম ছেলেটার, তার থেকে, অঙ্কন মাইতি, তার থেকে অনেক টাকা নিয়ে বসে, স্ক্রিনশট আছে, পাঠিয়েছি। এবং অঙ্কন মাইতি ওনার সঙ্গে যে কথা বলছে তার কনভারসেশন পাঠিয়েছে। অঙ্কন মাইতি যেই বলছে, সঞ্জয় বাবু, সঞ্জয় দা, তোমার কাছে যে টাকাগুলো আমি পাই, সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিয়েছে, তার কনভারসেশন আছে। চালনী সূচের বিচার করতে, সমস্যাটা এইটাই। আজকে আমার মিসেস একটা স্কুলে ওয়ার্কিং, এখানে যতজন টেকনিশিয়ান আছে তার মধ্যে আমার মিসেস কিন্তু একটা স্কুলে চাকরি করে, স্কুলে পড়ায়। আজকে আমার মিসেস দোকানে যেতে পারছে না, আমার মিসেস 8টায় গিয়ে স্কুল খুলবে, সে করতে পারছে না, সে স্ট্রেসে চলে যাচ্ছে, সে ঘুমাতে পারছে না, এগুলো কাউকে বলবো? তো উনি আজকে যদি আমার মিসেসের কিছু হয়ে যায়, কিংবা আমি যদি একটা কিছু করে নিই, এর দায় উনি নেবেন তো? উনি তথ্য প্রমাণ থাকলে আমাকে অ্যারেস্ট করার, আমাকে এবং আমার সেক্রেটারিকে। তথ্য প্রমাণ ছাড়া কাউকে কিন্তু বলা ঠিক নয় উনি চোর, উনি করাপ্টেড। তাহলে উনি আমাদের প্রমাণ করে অ্যারেস্ট করার, কোনো অসুবিধা নেই। তোমরা আজকে রুদ্রদার সঙ্গে কি কথা বললে এবং চিঠিতে তোমাদের কি লেখা? আমাদের চিঠিতে আমরা সমস্ত কটা ইউনিয়নের এখানে প্রতিনিধিরা, সেক্রেটারি আছে, আমরা সকালবেলা যে জমায়েতটা করছিলাম শান্তিপূর্ণ অবস্থান, আমরা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটা চিঠি দেওয়ার ছিল যে আমরা সুস্থভাবে কাজ করতে চাই। সমস্ত গিল্ড, এতগুলো গিল্ডের প্রায় 8000 মেম্বার, সবাই কালকের কিছু বক্তব্যের পরে সবাই টেনশনে আছে। আমরা চেয়েছিলাম যে আজকে একটা জমায়েত করে সবাই সই সংগ্রহ করে মুখ্যমন্ত্রীকে আমরা চিঠিটা দেব, যে ইন্ডাস্ট্রির মধ্যে ইমিডিয়েট আপনি হস্তক্ষেপ করে বিষয়টা পর্যালোচনা করে, বিচার বিবেচনা করে, যে সঠিক না বেঠিক কি আছে যাচাই করে সিদ্ধান্ত নিন। আমরা কিন্তু কোনো রকম ঝামেলা, অশান্তি, জমায়েত ভাঙচুরের পক্ষপাতী নয়। এবং আজকে সকালবেলা যে ইনসিডেন্ট হয়েছে, যেভাবে বহিরাগত লোকজন এসে ইট পাটকেল ছুঁড়েছে, তারপরে বহু টেকনিশিয়ান বলেছিল আজকে থেকে আমরা শুটিং এ যাব না। আমরা কিন্তু সবাইকে বুঝিয়েছি কোনো শুটিং বন্ধ করা যাবে না। আমরা মুখ্যমন্ত্রীর কাছে যে বার্তা পৌঁছে দিচ্ছি, আমরা আশাবাদী মুখ্যমন্ত্রী আমাদের ইন্ডাস্ট্রিতে অভিভাবক হিসেবে কাউকে পাঠাবেন, যিনি আমাদের সবার দুঃখ দুর্দশাটা তারা দেখবেন, দেখে আমাদেরটা, আমাদের ইউনিয়ন যাতে ফেডারেশন, যে 1969 সালে যে ফেডারেশন আমরা যেভাবে আছি ভালো থাকি, সেটা উনি করবে। আমরা সেভাবে সেটা বিশ্বাসী এবং আশাবাদী। উনি এমন একটা দিশা দেখাবেন যাতে আমাদের 8000 মানুষের পরিবার, মানে 4 জন করে ধরলে প্রায় 32,000 লোক, তাদের আগামী দিন সুনিশ্চিত থাকবে, এটা আমরা সবাই আশাবাদী। সেই আশা নিয়ে সকালবেলা মিটিংটা করেছিলাম, কিন্তু সেই মিটিংটাকে মানে ভন্ডুল করে দেওয়া হলো। কারা করলো আমরা জানাই না, আপনারা খোঁজ খবর নিন, আমাদের কাছে তথ্য প্রমাণ নেই কে বা কারা করেছে, আমরা কারণ নামে বলতেও পারি না। আমরা কিন্তু আজকে যা করতে গেছিলাম সুষ্ঠুভাবে, আমরা কিন্তু এমন কিছু করতে চাইনি যেটা এই রাজ্য সরকারের কোন রকম বদনাম হোক। এবং আপনাদের আরো একটা জিনিস বলি, আজকে 10 মাস আগে জুন মাসে আমাদের ওয়েজেস হাইক হয়েছিল। জুন মাসে 2025 সালে জুন মাসে হাইক হয়েছিল। আপনারা নিশ্চয়ই উৎকর্ষ অ্যাওয়ার্ডে গেছিলেন, পোস্টার টাঙানো হয়েছিল, ছবিতে 33% আর সিরিয়ালের ক্ষেত্রে 30% হাইক হলো। আজকে ওনাকে বারবার করে আমার সেক্রেটারি বলেছে, আমাদের কাছে সমস্ত মেলের ডকুমেন্টস আছে, কোনো মুখের ডকুমেন্টস না। আজকে যারা যারা দাগিয়ে দিচ্ছে যে হাসান বাবা ওনার ডানাত বাহাত, তারা কিন্তু ডানাত বাহাত। যে কোনো ফেডারেশনের পদস্থ যে ব্যক্তি বসবে, কেউ না কাউকে তার পাশে আসতেই হবে। আমরাও ছিলাম, কিন্তু একটা ইসি কমিটির মিটিং এ 52 জন লোক উপস্থিত থাকে, 26টা গিল্ডের 52 জন লোক। 52 জন লোকের ক্ষমতা নেই 8000 লোককে জনে জনে বলবে আমি সৌরভ বিশ্বাসের পক্ষে, আমি সৌরভ বিশ্বাসের এগেন্স্ট। এটা কিন্তু সম্ভব নয়। আর আরেকটা কথা আপনার জেনে নেবেন, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো সংগঠন
সবসময় বলে সংগঠনের নিজেদের আলোচনা নিজেদের ভেতরে করতে, বাইরে নয়। তা আমাদের পক্ষে সম্ভব নয় উনি কি করছে জনে জনে গিয়ে বাইরে বলে। আজকের মিটিং এ আপনারা সন্তুষ্ট তো? খুবই সন্তুষ্ট। আমরা জানি আমাদের বার্তা ঠিক জায়গায় পৌঁছে যাবে এবং আমরা যে কজন টেকনিশিয়ান আছি এবং তাদের পরিবাররা আমরা ভালোভাবে ঠিক, আপনার নাম?